আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আরও একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করতেছিলাম অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়ের নবম অধ্যায়। তো আমরা নবম অধ্যায়ে ভ্যাট সম্পর্কিত জাবেদা নিয়ে আলোচনা করতেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি এসেছে বিবিএ সেকেন্ড ইয়ার 2015-তে। প্রশ্নটিতে বলা হয়েছে, মেহনাজ is a VAT registered trader. She has the following transaction in the month of January 2014. তো নিচে বলা হয়েছে যে ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ফর টাকা 75,000। আর আমরা জানি যদি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় তাহলে আমাদের যে জাবেদাটা দিতে হয় সেটা হচ্ছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ অথবা ব্যাংক কী হবে, ক্রেডিট হবে। আর আমরা এখানে টাকা দেখতে পাচ্ছি কত, আমরা এখানে টাকা দেখতে পাচ্ছি 75,000 টাকা। আমরা এই 75,000 টাকা লিখে দিলাম। আর আমরা কারণ হিসেবে কি লিখতে পারি, আমরা কারণ হিসেবে লিখতে পারি টু রেকর্ড ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। তারপরে দ্বিতীয় নম্বরে বলা আছে যে পারচেজ ফর ক্যাশ। তারপরে দ্বিতীয় নম্বরে বলা আছে যে পারচেজ ফর ক্যাশ টাকা কত, 90,000, ফর হুইচ পেইড ভ্যাট 15%। আজকে যদি প্রশ্নটা আমরা পড়ি আর আমরা প্রশ্নটা পড়ে দেখতে পাচ্ছি যে এটার যে ভ্যাট আছে ভ্যাটটা কিন্তু আলাদা। আজকে এই 90,000 টাকার মধ্যে কি নাই, ভ্যাট নাই। তার মানে হচ্ছে 90,000 টাকার উপরে আমাদের কত পার্সেন্ট ধরতে হবে, 15% ধরতে হবে। তো যাই হোক, আমরা এই যেহেতু এখানে নগদে পারচেজ করেছি তাহলে আমাদের জাবেদাটা কি হবে, পারচেজ ডেবিট হবে। কি হবে, এই যে আমরা 2 নাম্বার জাবেদা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পারচেজ কি হচ্ছে, ডেবিট হচ্ছে। এবং যেহেতু পারচেজের সময় যে ভ্যাটটা দেওয়া হয় সেটা হচ্ছে ইনপুট ভ্যাট, আর আমরা জানি ইনপুট ভ্যাট কি হয়, ডেবিট হয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি লিখতে হবে, ডেবিট লিখতে হবে। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। এখন টাকাটা কিভাবে লিখবো, আমরা দেখতে পাচ্ছি পারচেজের টাকা কত ছিল, পারচেজের টাকা ছিল 90,000। তো আমরা 90,000-ই লিখবো পারচেজের সোজাসুজি, কারণ আজকে আমরা জানি এখানে যে 90,000 দেওয়া আছে এটা শুধুই পারচেজের টাকা। এই টাকাটার মধ্যে ভ্যাটের টাকা সম্পৃক্ত বা সংযুক্ত নেই। তাহলে এখানে হচ্ছে পারচেজের টাকা কত, 90,000 টাকা। আর আমরা এখানে প্রশ্ন পড়ে বুঝতে পারতেছি যে এখানে আজকে যে ভ্যাটের 15% আছে এই 15% 90,000 টাকার মধ্যে নেই। এই জন্য আমরা পারচেজের ঘরে কত লিখবো, শুধু 90,000। এবং যে ভ্যাটের টাকা আছে ভ্যাটের টাকা কত পার্সেন্ট দেওয়া আছে, 15% দেওয়া আছে। এটা আমরা কি করব, এই 90,000 টাকার উপরে 15% সরাসরি ধরবো। এই জন্য আমরা 90,000-এর উপরে 15% দিয়েছি, কত আসে, 13,500 টাকা। এবং এই দুইটা টাকা যোগ করলে যে পরিমাণ টাকা হবে সেটাকে আমরা কি করব, ক্যাশকে ক্রেডিট করে দেবো। কারণ 90,000-ও আমি ক্যাশে দিচ্ছি এবং ভ্যাটের 13,500 টাকাও আমি ক্যাশে দিচ্ছি। এই জন্য ক্যাশকে ক্রেডিট করতে হবে এবং দুইটার যোগফলকেই আমার ক্যাশের পাশে লিখতে হবে। এবং আমি এখানে কারণ বা ব্যাখ্যা হিসেবে কি লিখবো, টু রেকর্ড পারচেজ ফর ক্যাশ উইথ ভ্যাট। ভ্যাট সহ নগদে ক্রয় কি করা হলো, লিপিবদ্ধ করা হলো। আশা করি বুঝতে পেরেছেন। পরের যে প্রশ্নটি, সেই প্রশ্নটিতে বলা হয়েছে সোল্ড ফর ক্যাশ। নগদে কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। টাকা কত টাকা, 1 লক্ষ টাকা। ফর হুইচ রিসিভড ভ্যাট কত, এট 15%। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা নগদে বিক্রয় করেছি 1 লক্ষ টাকা এবং এই 1 লক্ষ টাকার মধ্যে এখানে 1 লক্ষ হবে, এই 1 লক্ষ টাকার মধ্যে কোনো কি নেই, ভ্যাট নেই। তাই আমাদেরকে ভ্যাটের টাকাটা এই 1 লক্ষ টাকার উপরে ধরে আলাদাভাবে বের করতে হবে। তাহলে আমরা যেহেতু ক্যাশে কি করেছি, বিক্রয় করেছি, তাহলে আমরা কি করব, ক্যাশকে ডেবিট করব। আমরা যদি জাবেদার দিকে তাকাই তাহলে আমরা দেখব এই যে 3 নাম্বার জাবেদা, ক্যাশকে আমরা কি করব, ক্যাশকে আমরা ডেবিট করব। ক্যাশকে ডেবিট করলাম। আর যেহেতু আমরা এখানে সেলস করতেছি বা সেলস করেছি, বিক্রয় করেছি, তাই বিক্রয়কে আমরা কি করব, ক্রেডিট করব। আর বিক্রয়ের সময় যে ভ্যাটটা দিতে হয় সেটাকে বলা হয় আউটপুট ভ্যাট। তো আমরা জানি আউটপুট ভ্যাট কোথায় যায়, ক্রেডিট পাশে যায়। এই জন্য আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে কি লিখবো, ক্রেডিট পাশে লিখবো। এখন আমরা টাকা কিভাবে লিখবো, টাকাটা এইভাবে লিখবো, এখানে যে সেলসের টাকা কত টাকা দেওয়া আছে, 1 লক্ষ টাকা। আমরা সেলস বরাবর 1 লক্ষ টাকা লিখে দেবো ক্রেডিট পাশে। এবং এই 1 লক্ষ টাকার উপরে আমাদেরকে 15% কি বের করতে হবে, ভ্যাট বের করতে হবে। তো আমরা এখানে 1 লক্ষ টাকা গুণ 15% আসে কত, 15,000 টাকা। এই 15,000 টাকা লিখে দিলাম। আর যেহেতু এখানে সেলস করেও আমি টাকা পাবো এবং ভ্যাটের টাকাও আমি পাবো, তাই দোনোটা টাকাই আমি ক্যাশে পাচ্ছি। এই জন্য ক্যাশকে কি করব, ডেবিট করব। এবং ক্যাশের টাকাটা কত হবে, ওই যে সেলস এবং ভ্যাটের যে টাকা আছে এটা দুইটা টাকাকে যোগ করে আমি এখানে 1,15,000 টাকা লিখে দেব।
এবং কারণ বা ব্যাখ্যা হিসেবে আমি লিখব টু রেকর্ড সেলস ফর ক্যাশ উইথ ভ্যাট, ভ্যাট সহ নগদে বিক্রয় কি করা হলো, লিপিবদ্ধ করা হলো। আর এখানে আমরা লিখবো ভ্যাট ইজ নট ইনক্লুডেড ইন সেলস প্রাইস, মানে সেলস প্রাইসের মধ্যে ভ্যাটটা কি নাই, অন্তর্ভুক্ত নেই। এই জন্যই আমরা ভ্যাটটাকে আলাদাভাবে বের করেছি 1 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট দিয়ে, 15% দিয়ে। আমরা যদি তারপরের প্রশ্নটি দেখি তাহলে বলা হয়েছে যে পারচেজ অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে, ধারে কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে উইথ 15% ভ্যাট ফর 1 লক্ষ কত হাজার, 25,000। আজকে আমরা দেখতে পাচ্ছি, তো আজকে আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারলাম যে 1,25,000 টাকার মধ্যেই ভ্যাটের টাকা কি আছে, অন্তর্ভুক্ত আছে। কেন? কারণ এখানে উইথ 50% ভ্যাট বলা হয়েছে। তার মানে হচ্ছে আমি ধারে ক্রয় করেছি, অথবা এই যে মেহনাজ ক্রয় করেছে, এই মেহনাজ 15% ভ্যাট সহ ধারে ক্রয় করেছে কত টাকা, 1,25,000 টাকা। তো আমরা জানি যেহেতু পারচেজ করেছে, সো পারচেজ কি হবে, ডেবিট হবে। আর পারচেজের কারণে যে ভ্যাট দেওয়া হয়েছে সেই ভ্যাটটাও কি হবে, ডেবিট হবে। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে আমরা কি দেব, ডেবিট দেব। তাহলে আমরা যদি জাবেদার দিকে তাকাই, তাহলে জাবেদারা হচ্ছে কি, জাবেদারা হচ্ছে এই যে পারচেজ কি দেওয়া হয়েছে, পারচেজ ডেবিট দেওয়া হয়েছে। আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি দেওয়া হয়েছে, ক্রেডিট দেওয়া হয়েছে। আর যেহেতু অন অ্যাকাউন্ট মানে ধারে ক্রয় করা হয়েছে, তো আমরা জানি ধারে ক্রয় করলে কে বাড়ে, অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পায়। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে দায়, আর এই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিটে দিয়েছি। এখন টাকা কিভাবে বসাবো, আমরা দেখতে পাচ্ছি এই যে 1,25,000, যে এই টাকাটার মধ্যে 100% কি আছে, 100% ক্রয় আছে, সাথে 15% কি আছে, ভ্যাট আছে। তার মানে হচ্ছে এই 1,25,000 টাকা হচ্ছে মোট 115% টাকা। ঠিক আছে? সো আমরা যেহেতু পারচেজের পার্সেন্টেজ কত দেখতে পাচ্ছি, 100% দেখতে পাচ্ছি, এই জন্য এই 1,25,000-কে আমরা কত দিয়ে ভাগ দেব, 115 দিয়ে ভাগ দেব, 100 দিয়ে কি করব, গুণ দেব। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে যে 1,25,000 টাকা ছিল, এই 1,25,000 টাকাকে আমরা কত দিয়ে ভাগ দেব, আমরা ভাগ দেব 115 দিয়ে। হ্যাঁ, আর যেহেতু আমরা পারচেজের মূল্য বের করব, সেহেতু আমাদেরকে 100 দিয়ে গুণ দিতে হবে। তো আমরা যদি এই ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1,08,695 টাকা। আবার এই টাকাটা থেকেই মানে হচ্ছে 1,25,000 টাকা থেকেই আমাদেরকে কি করতে হবে, ভ্যাটের টাকা বের করতে হবে। তো 1,25,000-কে আমরা কি করব, 1,25,000-কে 100 কি দিয়ে, 115 দিয়ে ভাগ দিতে পারি, এবং 15 দিয়ে কি করতে পারি, গুণ করতে পারি। এই যে পিছনে ভাগ দেওয়া আছে, এই পিছনেও ভাগ দেওয়া যাবে, অথবা এখানে প্রথমেই 1,25,000-কে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করলে, 15 দিয়ে কেন গুণ করব, কারণ ভ্যাটের পার্সেন্টেজ কত ছিল, 15% ছিল। এই জন্য 15 দিয়ে যদি আমরা গুণ দিই, তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের টাকাটা বা ভ্যাটের টাকাটা বের হয়ে যাবে। কত টাকা বের হবে, 16,305 টাকা। আর অ্যাকাউন্ট পেয়েবল, যার থেকে ধারে ক্রয় করেছে তাকে কোনো টাকাই দেই নাই, এই জন্য উভয়টার মানে হচ্ছে দুটার যোগফল এখানে 1 লক্ষ কত হাজার বসাবো, 25,000। আর কারণ ব্যাখ্যা হিসেবে আমরা কি লিখবো, টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট উইথ ভ্যাট, ভ্যাট সহ ধারে ক্রয় কি করা হলো, লিপিবদ্ধ করা হলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি 5 নম্বর প্রশ্নের দিকে তাকাই, তাহলে দেখব এখানে বলা হয়েছে সোল্ড অন অ্যাকাউন্ট, ধারে বিক্রয় করা হয়েছে উইথ 15% ভ্যাট ফর কত, 2 লক্ষ টাকা। তাহলে যেহেতু এখানে উইথ 15% ভ্যাট বলা হয়েছে, এর মানে হচ্ছে এই 2 লক্ষ টাকার মধ্যেই 15% কি যুক্ত আছে, ভ্যাট যুক্ত আছে। তার মানে সেলসের দেয়া আছে 100%, আর ভ্যাটের দেয়া আছে কত পার্সেন্ট, 15%। ঠিক আছে? তাহলে এই যে 2 লক্ষ টাকা, এটা টোটাল কত, 115% টাকা। এখানে অন অ্যাকাউন্ট লেখা আছে, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে। যেহেতু ধারে কি করা হবে, বিক্রয় করা হবে, তো ধারে বিক্রয় করলে আমরা জানি দেনাদার বৃদ্ধি পায়। দেনাদার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে কি করব, ডেবিট করব। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট কয় লক্ষ, 2 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে সেল করেছি, এই সেলটাকে আমাদেরকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এর জন্য সেলস ক্রেডিট। আর আমরা জানি সেলসের জন্য যে ভ্যাট দিতে হয় সেটা হচ্ছে আউটপুট ভ্যাট। আর আউটপুট ভ্যাট বা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি হবে, ক্রেডিট পাশে যাবে। এখন সেলস এবং ভ্যাটের টাকা কিভাবে বসাবো, আমরা এখানে দেখতে পাচ্ছি মোট টাকা ছিল 2 লক্ষ টাকা, আর এই 2 লক্ষ টাকা হচ্ছে কত পার্সেন্ট, 115%। তাহলে আমরা এই 2 লক্ষ টাকাকে, এই 2 লক্ষ টাকাকে আমরা কি করব, ভাগ দেব কত দিয়ে, 115 দিয়ে। আর যেহেতু আমরা সেলসের টাকা বের করব, সেলসের পার্সেন্টেজ হচ্ছে কত, 100, আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে 2 লক্ষ টাকাকে 115 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ করলে আমাদের টাকা দাঁড়ায় 1,73,913 টাকা। এবং ভ্যাটের টাকাটা কিভাবে বের করব, সেম একইভাবে, তবে এই 2 লক্ষ টাকাকে 115 দিয়ে ভাগ দেব, কিন্তু গুণ দেব কত দিয়ে, 15 দিয়ে। আমরা উপরের নিয়মটাতেও করতে পারি। হ্যাঁ, আমরা উপরের নিয়মে যদি করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, 2 লক্ষ টাকাকে
ভাগ দেব কত দিয়ে, 115 দিয়ে। আর যেহেতু ভ্যাটের টাকা বের করব আর ভ্যাটের পার্সেন্টেজ হচ্ছে কত, 15%, এর জন্য 15 দিয়ে কি করব, গুণ করব। তাহলে 2 লক্ষ টাকাকে 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ করলে আমাদের টাকা দাঁড়ায় 26,087 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা ব্যাখ্যা হিসেবে কি লিখব, টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট উইথ ভ্যাট, ভ্যাট সহ ধারে বিক্রয় কি করা হলো, লিপিবদ্ধ করা হলো। তারপরের প্রশ্নটির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এখানে বলা হয়েছে ভ্যাট ডিপোজিট টু গভট ট্রেজারি ফর 30,000, 30,000 টাকার কি করা হয়েছে, ভ্যাট ডিপোজিট করা হয়েছে। তো আমরা জানি ভ্যাট ডিপোজিট করা হোক অথবা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হোক, তার জন্য একটাই জাবেদা দিতে হয়, আর সেটা হচ্ছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ওর ব্যাংক কি হবে, ক্রেডিট। তো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আমরা কত টাকা লিখবো, 30,000 টাকা, এই যে 30,000 টাকা লেখা হয়েছে। এবং ক্যাশ ব্যাংক, যেহেতু হয় আমি ক্যাশে ডিপোজিট করব অথবা চেকের মাধ্যমে ডিপোজিট করব, তাই আমি ক্যাশ অথবা ব্যাংকে কি করব, ক্রেডিট করব কত হাজার টাকা, 30,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমরা ব্যাখ্যা হিসেবে লিখব টু রেকর্ড ডিপোজিট ভ্যাট ফরগট ট্রেজারি, মানে হচ্ছে সরকারি ট্রেজারিতে কি করা হয়েছে, ভ্যাট ডিপোজিট করা হয়েছে। পরের প্রশ্নটির দিকে যদি আমরা তাকাই তাহলে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পারচেজ এ মেশিন ফর টাকা 3 লাখ ফর হুইচ পেড ভ্যাট 15%। এর মানে হচ্ছে 3 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করা হয়েছে যার উপরে ভ্যাট দেওয়া হয়েছে 15%। আজকে দেখতে পাচ্ছি এই 3 লক্ষ টাকার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নেই, তাই আমাদেরকে 3 লক্ষ টাকার উপরে 15% ধরে ভ্যাটটাকে আলাদাভাবে বের করতে হবে। এর উপরে যেগুলো ছিল সেগুলোর মধ্যে এই যেমন এই 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকার মধ্যেই সেলসের টাকাও ছিল আবার ভ্যাটের টাকাও ছিল। আবার এই 4 নাম্বারে কি ছিল, এই 1,25,000 টাকার মধ্যে ক্রয়ের টাকাও ছিল, ভ্যাটের টাকাও ছিল। কিন্তু আজকে 7 নাম্বার প্রশ্নে 3 লক্ষ টাকার মধ্যে ভ্যাটের টাকা নেই, এটাকে আলাদাভাবে বের করতে হবে। তো আমরা 7 নাম্বার জাবেদায় কি লিখবো, যেহেতু আমরা মেশিন ক্রয় করেছি, আমরা তো ক্রয় লিখতে পারবো না, আমরা মেশিন ক্রয় করেছি, এই জন্য আমাদেরকে মেশিনারি ডেবিট লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো, মেশিনারি ডেবিট, অথবা মেশিনারি অ্যাকাউন্ট লিখলে পারি, না লিখলেও সমস্যা নাই। মেশিনারি ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক কি হবে, ক্রেডিট হবে। এখন টাকাটা কিভাবে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যখন জাবেদার নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে যখন আমরা পণ্য ক্রয় করব, পণ্য ক্রয়ের উপর আলাদাভাবে ভ্যাটটাকে দেখাতে হয়, কিন্তু যখন আমরা কোনো সম্পদ ক্রয় করব তখন ভ্যাটকে আলাদাভাবে দেখানো যাবে না। ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত করতে হবে, জাবেদায় টাকা আনতে হবে, কিন্তু আমরা আলাদাভাবে ভ্যাটকে দেখাতে পারবো না। এই মেশিনারি যে অ্যাকাউন্ট আছে এটার মধ্যেই ভ্যাটের টাকাটা কি করে দেব, যোগ করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পারচেজ প্রাইস ছিল 3 লক্ষ টাকা, তাই আমরা 3 লক্ষ টাকা লিখলাম। আর আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভ্যাট হবে কত পার্সেন্ট, 15%। তো এই 3 লক্ষ টাকার সাথে যোগ করব 3 লক্ষ টাকার উপরে 15% বের করে, এই যে 3 লক্ষ টাকার উপরে 15% বের করে যে টাকাটা হবে সেই টাকাটা আবার এই 3 লক্ষ টাকা মানে হচ্ছে ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে। তো 3 লক্ষ টাকার 15% হয় 45,000 টাকা, আর 3 লক্ষ টাকার সাথে 45,000 টাকা যোগ করলে হয় 3,45,000 টাকা। এবং ক্যাশ এবং ব্যাংকে কি করলাম, আমরা ক্রেডিট করলাম, এখানেও আমরা 3,45,000 টাকা লিখব। কারণ হিসেবে আমরা লিখব টু রেকর্ড পারচেজ এ মেশিনারি ফর ক্যাশ উইথ ভ্যাট, মানে ভ্যাট সহ নগদে মেশিনারি ক্রয় লিপিবদ্ধ করা হলো। সর্বশেষ যে প্রশ্নটি, এই প্রশ্নটির দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে বলা হয়েছে যে পারচেজ সাপ্লাইজ ফর টাকা 20,000 ফর হুইচ পেইড ভ্যাট 15%। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 20,000 টাকার মধ্যে ভ্যাট কিনেই অন্তর্ভুক্ত নেই, কারণ এখানে কোথাও উইথ লেখা নেই। এখানে বলা হয়েছে ফর হুইচ পেইড, মানে আলাদাভাবে ভ্যাট কত পার্সেন্ট দিতে হবে, 15%। ওকে ফাইন। তবে যেহেতু সাপ্লাইজ আমরা কি হিসেবে ধরছি, সাপ্লাইজকে যেহেতু আমরা সম্পদ হিসেবে বিবেচনা করি, সেহেতু ভ্যাটের টাকা লিপিবদ্ধ করব, কিন্তু ভ্যাটের নাম জাবেদায় লেখা যাবে না। তার কারণ হচ্ছে এই সাপ্লাইজ আমি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছি না, এই সাপ্লাইজ আমি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করছি। যখন কোনো কিছু ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হবে তখন ভ্যাটকে আলাদাভাবে দেখানো যাবে না। তো আমরা যেহেতু সাপ্লাইজ ক্রয় করেছি এই জন্য সাপ্লাইজকে কী করব, ডেবিট করব। আর ক্যাশে সাপ্লাইজকে ক্রয় করতে হয়, এই জন্য ক্যাশকে আমরা কি করব, ক্রেডিট করে দেব 23,000 টাকা। 23,000 টাকা কীভাবে হলো, এখানে তো 20,000 টাকা ছিল। আমরা জানি ক্রয় মূল্য হচ্ছে 20,000, আর এটার উপরে 15% ভ্যাট ধরতে হবে। তো আমরা 20,000 যোগ দিয়ে আমরা ওই 20,000-এর উপরেই আবার 15% বের করব। 20,000-এর উপরে 15% বের করলে আমাদের হয় 3,000 টাকা। তাহলে ওই ক্রয় মূল্য 20,000-এর সাথে 3,000 যোগ করলে আমাদের কত হয়ে যায়, 23,000 টাকা হয়।
তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 23,000 কিভাবে হলো। তারপর আমরা এখানে ব্যাখ্যা হিসেবে বা কারণ হিসেবে যা লিখলাম সেটা হচ্ছে টু রেকর্ড পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ উইথ ভ্যাট, ভ্যাট সহ নগদে সাপ্লাইজ ক্রয় লিপিবদ্ধ করা হলো। তো এই কারণগুলো আমরা আমাদের মতো করে নিজের ভাষায় লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কারণ একবারে হুবহু বইয়ের মতো দিতে হবে বা স্যারদের মতো দিতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, শুধু বুঝে নিজের ভাষায় যেভাবে পারা যায়, তবে টু রেকর্ড দিয়ে জাবেদাগুলো লেখা হয়, জাবেদার ব্যাখ্যাগুলো লেখা হয়। তো আশা করি আজকের এই প্রশ্নের আলোচনা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অথবা বুঝতে না পারেন কমেন্টের মাধ্যমে জানান। আর এমন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। তো আজ এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।